ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা এসেছি বা যাচ্ছি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ যে জন্য বিখ্যাত তার মধ্যে অনেকগুলি কারণ, যেমন হাজারদুয়ারি প্যালেস, মতিঝিল পার্ক, কাঠগোলা বাগান, কাটরা মসজিদ। এছাড়াও মুর্শিদাবাদ আরও একটি কারণে বিখ্যাত, সেটি হচ্ছে আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব, অর্থাৎ বাংলা, বিহার এবং উড়িষ্যার শেষ স্বাধীন নবাব যিনি, নবাব সিরাজউদ্দৌলা। আজকে আমরা প্রধানত যাচ্ছি সেই নবাব সিরাজউদ্দৌলার যে সমাধি বা যে কবরস্থান, সেই কবরস্থান দেখতে। সেখানে নবাব সিরাজউদ্দৌলার পাশাপাশি তার নানা এবং তার পরিবারের আরও অনেকগুলি কবরস্থান আছে, সেগুলো সম্বন্ধে টোটালটা দেখবো, আপনাদের দেখাবো এবং খোশবাগের যে সম্পূর্ণ ইতিহাস আছে, কোথায় কার কবরস্থান আছে, সেইগুলো টোটালটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। অবশেষে ছোটা শুরু করেছে আমাদের ট্রেন। অবশেষে মুর্শিদাবাদ, যদিও আমরা উল্টো দিকে। চলো চলো চলো। না যাবো তো, খোশবাগ যাবো, তাই ভাবছি দেখি। হ্যাঁ 15 টাকা। ফাইনালি একটা টোটো পেয়ে গেছি। আমরা ট্রেন থেকে নামার পরে একটা দাদার টোটোতে উঠেছি। দাদা একটু নামটা বলুন। আমার নাম সন্তোষ মণ্ডল। আপনার বাড়ি এখানে? হ্যাঁ, আমার বাড়ি হাজারদুয়ারির কাছে। আচ্ছা, স্টেশন থেকে ফেরিঘাটটা কত কিলোমিটার মোটামুটি? স্টেশন থেকে ফেরিঘাটটা 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটার। অবশেষে আমরা ফেরিঘাট পৌঁছে গেছি। স্টেশন থেকে টোটো করে নিলে সেখান থেকে লালবাগ ফেরিঘাট। হ্যাঁ, নৌকাগুলো সব ওই সাইডে। কত? 3 জন 15 টাকা। 3 জন আছি আমরা, 15 টাকা নিল পার হেড, 5 টাকা। বাইক থাকলে হয়তো বা একটু বেশি। ভাগীরথী নদীর উপর দিয়ে যাবো নৌকায় করে। এই ভাগীরথীর তলাতেই তলিয়ে আছে আমাদের শেষ নবাবের প্রাসাদ হিরাঝিল। সে বিষয়ে অন্য একদিন অন্য গল্পে জানা যাবে। আমরা সদর ফেরিঘাট পার করে এসেছি। এবার একটা টোটো রিজার্ভ করে নেব, যে টোটোতে করে আমরা খোশবাগ পর্যন্ত আমাদের পৌঁছে দেবে। তো ফাইনালি আমরা একটা টোটো নিয়ে নিয়েছি। ফেরিঘাট পার করে এসে রাস্তায় উঠে উঠে অনেক টোটো পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা কথা বলে নেবেন কত ভাড়া কী নেবে না নেবে। সম্ভবত 15 টাকা করে আপনাদের ভাড়া বলবে।
ফাইনালি আমরা চলে এসেছি কোচবাগ। বলছি আপনারা যে জায়গায় এসেছেন সেই জায়গাটির নাম হচ্ছেন খুশবু বাগ। কোচবাগ এইখানে নবাব আলীবর্দী খাঁ 108 রকমের গোলাপ চাষ করেছিলেন। গোলাপ চাষ। এটা এই কবরটির নাম হচ্ছেন সারফুন্নেসা বেগম। শুনেছি আলীবর্দীর প্রথমে গেটের সামনেই সারফুন্নেসা সারফুন্নেসার বেগমের কবর দিয়েছেন। মানে হচ্ছেন এটা কে হয়? আলীবর্দীর ওয়াইফ, মানে সিরাজের নানি। সিরাজের নানি। সিরাজের নানি, মায়ের মা। মিডিলে যে কবরটি দেখছেন এনার নাম হচ্ছেন ঘসিকি বেগম। হোসেনি বেগম। ঘসিকি বেগম সিরাজের বড় মাসি, সিরাজের কোনো মাসি। যিনি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সিরাজকে হারিয়ে দিয়েছেন। এইটা হচ্ছেন আমিনা বেগম, আমিনা বেগম। সিরাজের মা, সিরাজের মা। আলীবর্দীর ছোট মেয়ে। আলীবর্দী খায় তো 3টে সন্তান ছিল না? তিনটা কন্যা সন্তান ছিলেন, একটি কন্যা সন্তানের কবর আছেন পাটনায়। আর এই জায়গাটা ঘিরা দেখছেন, হ্যাঁ। ঘিরার উদ্দেশ্য হচ্ছেন ওনারা বুরখা নাসিব ছিলেন, আচ্ছা। আব্রু থাকতেন, তাই জায়গাটা ঘিরে দিয়েছিলেন। বড় যে চাতালটি দেখছেন এখানে মোট ছোট বড় মিলিয়ে 17 জনের সমাধি রয়েছে। মির্জাফর যখন নবাব সিরাজকে বন্দি করে রেখেছিলেন নিমুখারাম দেউরি জাফরাগঞ্জে, তখন মির্জাফর বলেছিলেন নবাব তোমার শেষ ইচ্ছাটা কি বলো, আমরা পূরণ করব। নবাব বলেছিলেন পাটনাতে কিছু আমার আত্মীয় স্বজন আছে, আমি তিনাদের সঙ্গে একবার দেখা করতে চাই। মির্জাফরের ছেলে মিরন খবর দেয় ওনারা আসেন দেখা করতে জাফরাগঞ্জে, মির্জাফরের বাড়ি। দেখতে আসার পরে মির্জাফরের ছেলে মিরন দেখলো ইনারা যদি পুনরায় ফিরে যায় পাটনা তাহলে হয়তো নবাবের সিংহাসন দাবি করতে পারে এবং যুদ্ধ ঘোষণা করতে পারে বড় আকারে। তাই মির্জাফরের ছেলে মিরন এনাদের জন্য খাবারের কিছু আইটেম করেছিলেন, সেই খাবারে 20 মাখ খেয়ে 17 জনকেই মেরে দিয়েছেন, ফিরে আর কাউকে একসঙ্গেই মেরে দিয়েছেন, যাতে পরবর্তীকালে তারা আর কোনো সিংহাসনের দাবি যেন না করতে পারে সিংহাসনে। আচ্ছা, কিন্তু এদের নাম কারো সঠিকভাবে জানা নাই। কারো নাম পাওয়া যায়নি ইতিহাসে। এই যে দুটো উচ্চ করে কবর দেখছেন ইনারা বয়স্ক মৌলবী ছিলেন, আচ্ছা। তাই সম্মান জানিয়ে ব্রিটিশ ইনাদেরকে উচ্চ করে কবর দেয়। আরবিতে এগুলো কি লেখা আছে দাদা? আরবিতে এগুলো লেখা আমরা সঠিক পড়তে পারি না তো আরবি, যাই হোক লেখা আছে খুব মানে আয়াত ফায়াত। হয়তো আয়াত বা সকলের নাম কটা আছে? 2, 4, 6, 8, 10, 12, 14, 15। বড় করে এখনো যে কবরটি দেখছেন ওনার নাম হচ্ছেন দানসা ফকির। দানসা উনি ফকির। দানেশ ফকির। দানেশ ফকির। উনি নৌকার মাঝি ছিলেন, নৌকা চালক ছিলেন। নৌকা। মির্জাফর যখন ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দিলেন যে নবাব সিরাজকে ধরিয়ে দিতে পারবে তাকে 1001 টাকা স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। 1757 যখন পলাশির যুদ্ধ হয় 23শে জুন, তখন ওখানে নবাব পরাজিত হওয়ার পরে ছদ্মবেশ ধারণ করলেন। ছদ্মবেশ ধারণ করে পালিয়েছিলেন নিজের দেশে, ঢাকা পালিয়েছিলেন, ঢাকা, বাংলাদেশ। বাংলাদেশ। এখন সেটা বাংলাদেশ, তখন ওটা পুরোটাই হ্যাঁ, তখন পুরোটাই একটাই ছিল, অবিভক্ত বাংলা। পালিয়ে যাচ্ছিলেন নবাব, সব কিছু ড্রেস পোশাক চেঞ্জ করেছিলেন কিন্তু পায়ের নাগরাজের জুতোটা থেকে গেছিলেন। ভুলবশত পায়ের নাগরাজের জুতো চেঞ্জ করতে পারেননি, তাই দেখি দানেশ ফকির চিনে নেই, মির্জাফরের হাতে তুলে দেয়। পুরস্কার দাবি করতে মির্জাফরের বাড়ি যায় জাফরাগঞ্জে, যে আমি দেশের নবাবকে ধরে দিয়েছি, আমার পুরস্কার দাও। ব্রিটিশ এবং মির্জাফরের ছেলে মিরন দেখলেন আজকে সামান্য কিছু অর্থের জন্য নিজের দেশের নবাবের সঙ্গে বেইমানি করলো, কাল যদি কেউ বেশি অর্থ দেয় আমাদেরকেও ধরিয়ে দেবে না, এর কোনো গ্যারেন্টি নেই। তাই তিনজনকেই বেইমান ঘোষিত করে তিনজনকেই গুলি করে। আচ্ছা, এটাই সেই দানিশ ফকিরের। আর বাকি দুটো? ওনার ওয়াইফ, এটা ওনার ওয়াইফ, ওনার নাম কি ছিল? ইনাদের নাম পাওয়া যায়নি। আচ্ছা ইনার খালি নাম পাওয়া গেছিলেন ইতিহাসে। আচ্ছা, শুধু দানিশ ফকিরের শুধু নামটা পাওয়া নামটা গেছে। পাওয়া গেছিলেন। আচ্ছা। তিনটা যে সমাজে দেখছেন ইনার নাম হচ্ছেন সাবদুল হোসেন, ইনার নাম হচ্ছেন আব্দুল হোসেন। ইনারা ছিলেন লুৎফুন নেসার বডিগার্ড ছিলেন। লুৎফুন্নেসা। ওনারা হিজড়া ছিলেন এক কথায়, তাই ওয়াইফের বডিগার্ড ছিলেন, মানে দেহরক্ষী। মিডলে যে এই কবরটি দেখছেন ইনার নাম হচ্ছেন গোলাম হোসেন। সিরাজের খুব বিশ্বাসী লোক ছিলেন, খুব কাছের লোক ছিলেন।
একদিনকার জন্য নবাব করেন নবাব সিরাজদৌল্লা পালাতে সাহায্য করেছিলেন, নিজের পোশাক নবাবকে দিয়েছিলেন, নবাবের পোশাক উনি নিয়ে নিয়েছিলেন, আচ্ছা, ওনার পোশাক পরেই পালানোর চেষ্টা করছিলেন। পালিয়ে যাচ্ছিলেন। একদিনকার জন্য সিংহাসনে বসার পারমিশন দেয় নবাব সিরাজ, সেই কারণে ওনার কবরটা এখানে, এইখানে দিয়ে। দেহরক্ষী দুই পাশে। যাকে দেখার উদ্দেশ্যে আপনারা এখানে উপস্থিত হয়েছে, বাংলা বিহার বিশ্বাসের স্বাধীন নবাব সিরাজ। সিরাজ এইটা কবর। এইটা সিরাজের কবর। পাশের যে কবরটি দেখছেন ওনার নাম হচ্ছে মির্জা মেহেদি, সিরাজের পালিত ভাই। পালিত ভাই। পাতানো ওনার নিজের কোনো ভাই ছিলেন না। সিরাজের পায়ের নিচে যে কবরটি দেখছেন ইনার নাম হচ্ছে লুৎফুন নেসা, সিরাজের ওয়াইফ। ওয়াইফ ওনার। ইনার পাশে যে কবরটি দেখছেন ওনার নাম হচ্ছেন আলেয়া, উনি বাইজি ছিলেন, ইংরেজদের কাছে থাকতেন, নাচ গান করতেন। পাশে যে কবরটি দেখছেন ইনার নাম হচ্ছে নবাব আলীবর্দী খাঁ, মানে সিরাজের দাদু, যিনি এই বাগানে 108 রকমের গোলাপ চাষ করেছিলেন, যিনি এই বাগানের নাম দিয়েছিলেন খুশবু বাগ। খুশবু কথার অর্থ হচ্ছে সুগন্ধ। নামকরণটা ইনি করিয়েছিলেন। হ্যাঁ, ইনি নামটা রেখেছিলেন, এইখানে গোলাপ উনি চাষ করেছিলেন। আচ্ছা, এটা 40 বিঘা এরিয়া টোটাল এরিয়া। ছোট যে কবরটি দেখছেন ইনার নাম হচ্ছেন উম্মতি জোহরা, সিরাজের মেয়ে। আচ্ছা, সিরাজের তো একটা মেয়ে ছিল। একটাই মেয়ে ছিলেন উম্মতি জোহরা। মির্জাফরের ছেলে মিরন লুৎফুন নেসার কোল থেকে কেড়ে ভাগীরথী নদীতে যখন চুপড়ে মেরে দিলেন, তখন লুৎফা বেগম এখানে পাগল হয়ে যায়, পাগল হয়ে ছেলের সঙ্গে এখানেই মারা গেছিলেন। সামনে যে কবরটি দেখছেন এনার নাম হচ্ছেন শওকত জং বাহাদুর, ইনি হচ্ছেন মোমেনার ছেলে, আলীবর্দীর মেঝো মেয়ের ছেলে, মানে সিরাজের মেঝো মাসির ছেলে। মানে যা ইনারই মা আছে মুঙ্গুরে, বিহারে। মুঙ্গুরে, বিহারে। ইনার মার কবর আছে মুঙ্গুরে। আচ্ছা, যে কবরটি দেখছেন এনার নাম হচ্ছেন মতি বেগম, শওকত জং বাহাদুরের ওয়াইফ। আচ্ছা, জিনার নাম দিয়ে মতিঝিল রাখা হয়েছে, যেখানে ঝিনুকের ভিতরে মুক্তা চাষ করতেন। হ্যাঁ, সেই মতিঝিলি ছিল ঘেসুটি বেগমের বাগান বাড়ি। কতটা কবর আছে? 34টা। 34টা। এর মধ্যে টোটাল এরিয়া। দুজন নরমালে মারা গেছিলেন, 32 জনকে আহত করে মারা হয়েছিল। আচ্ছা, আলীবর্দী আলীবর্দী নরমাল, লুৎফুন নেসা নরমাল। এরা সেন্ট্রাল গভর্নমেন্ট নেওয়ার পর বছর বছর রিপেয়ারিং করে দেয়। রিপেয়ারিং। কিন্তু আগের মতো সেই জলুস নয়, আস্তে আস্তে জলুসগুলো হারিয়ে যাচ্ছে। সামনে যে বড় মসজিদটি দেখছেন এটা নবাব আলীবর্দী খাঁ 1740 টাকে নির্মাণ করেছিলেন। তিনি ধার্মিক ছিলেন, এখানে আসতেন নামাজ পাঠ করতে। দিল্লির জুম্মা মসজিদ নকল করে এই মসজিদটা নবাব আলীবর্দী খাঁ নির্মাণ করেছিলেন। নবাব যখন এই খোশবাগে আসতেন তখন হাত মুখ ধোয়ার উদ্দেশ্যে এবং নামাজের জন্য যদি আসতেন তাহলে অজুর উদ্দেশ্যে এটি ব্যবহার করা হতো। বলা হয়ে থাকে এই বাগানে যে 108 ধরনের গোলাপ থাকতো, সেই গোলাপের পাপড়ি দিয়ে এই যে জায়গাটি এখন দেখা যাচ্ছে এটিতে সবসময় পানি জল ভর্তি থাকতো এবং জলে 108 রকম গোলাপের পাপড়ি ভাসতো এবং এই জলটা সবসময় সুগন্ধি হয়ে থাকতো। ঘরে একটা জিনিস লক্ষ্য করি এবং সেটা ভিডিওতে এর আগেও শুনেছি অন্যের ভিডিওতে, যে এই মসজিদের প্রধান দ্বার এবং একটু ঘুরলে দেখা যাবে একদম শেষ দ্বার, টোটালটা একই লাইনে একটা দরজা দেওয়া আছে। যখন নবাব আলীবর্দী খাঁ এবং আমাদের শেষ নবাব যখন নামাজে আসতেন বা এখানে কোনো সময় আসতেন নামাজ পড়তেন, বাগানে ঘুরতেন, তখন তেনার যে দেহরক্ষী তাদেরকে বাইরে রেখে আসতেন এবং দেহরক্ষীরা যাতে বাইরে থেকে সোজা তাদেরকে নবাবদের উপর কোনো রকম হামলা বা কেউ কোনো অ্যাটাক করছে কিনা সেটা যাতে তারা বাইরে থেকে দেখতে পায়। আর আমরা শুনতে পাই যে প্রথমে ঢোকার মুখে যে বিল্ডিংটা আছে সেখানে দুই ধারে দুটো ওয়াচ টাওয়ার, এখন যেগুলো বলি আমরা, দেহরক্ষীরা সেখান থেকে তাদেরকে পাহারা দিত যাতে কেউ কোনোরকমভাবে তাদের কাছে আক্রমণ করতে না আসতে পারে। মসজিদটি বন্ধ হয়ে যাওয়ার পরে এটি একটি শুধু মিউজিয়াম হিসেবে গণ্য হয়, তবে মসজিদে সবসময় তালায় থাকে। এখন সরকারি আদেশেই নতুনভাবে সংস্করণ হচ্ছে, সেই জন্যই তালাটা খোলা আছে। তো এবং এটাই হয়তো ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গা ছিল, যেহেতু এটাই মেন গম্বুজ এবং বড় একটি গম্বুজ বলে এটাই মনে হচ্ছে। এটাই সেই মিম্বর এবং মিম্বরটাও দেখা যাচ্ছে যে এখানে তিনটে ধাপি, যেটা মিম্বর বলি আমরা, সেই তিনটে ধাপিটাও এখানে, তার মানে এটাই ইমাম সাহেবের দাঁড়ানোর একটা প্রধান জায়গা। পুরোনো দিনের কাজগুলো দেখলেও মনে হয় যে সত্যি নবাবের একটা ভালো লাগা এবং তার যে নবাবের যে মনের যে এটা ফুটে ওঠে আমাদের সামনে, যে তাদের প্রতিটা দেওয়ালে কারুকার্যগুলো দেখে মনে হয় যে তাদের সৌন্দর্য কতটা ছিল। এই যে এই কারুকার্যগুলো আস্তে আস্তে যদিও বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমাদের
সংরক্ষণের কাজগুলো সেইভাবে ঠিকঠাকভাবে হয় না, তখন আমরা যখন দেখি ছোট এই যে ঘর দেখছেন আপনারা, এই ঘরটা এখন বর্তমান ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে আছে, আর এখানে কনস্ট্রাকশনের কাজও চলছে, যার কারণে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না। আমরা প্রায় 15 মিনিট থেকে গাড়ির জন্য ওয়েট করছি। তো যদি এখানে কেউ আসেন, চেষ্টা করবেন রিজার্ভ গাড়ি নিয়ে আসার, তাহলে আপনার জন্য অপেক্ষা করবে, না হলে একটু সময় নিয়ে আসতে হবে। এখন এখানে এসে দেখা যাক। এখন এখানে আপনার টোটো স্ট্যান্ড বা কিছু নেই, একটু ওয়েটে থাকতে হয়। তো রানিং টোটো আসলে সেটাই ব্যবস্থা, তাছাড়া এমনি এখানে কোনো স্ট্যান্ড নেই। আমরা লাইনের গাড়িতে এসেছিলাম, সেখানে অবশেষে আমরা একটা টোটো পেয়েছি, সেই টোটো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের সাথী বন্ধু ব্লগার হারিয়ে গেছে। এই যে দেখছেন আপনারা, ইনি একজন প্রাক্তন ব্লগার, প্রাক্তন, যিনি দীর্ঘ কয়েকশো বছর ধরে ব্লগ করছে। কেন ভাইরাল মাঝে মাঝে ঘুমিয়ে যায়, মাঝে মাঝে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে মনে হয় আরে আমার ব্লগ করা হয়নি, চল আবার যাই।